হ্যালো, ওয়েলকেয়ার হসপিটাল, এমার্জেন্সি আছে কি? অ্যাম্বুলেন্স চাই? ঠিকানাটা বলুন। 1 নম্বর বালি হিল, রকিনাথ। এ তো সেই বিখ্যাত ফ্যাশন ডিজাইনার রকিনাথ। ঠিক আছে ঠিক আছে, এক্ষুনি অ্যাম্বুলেন্স পাঠাচ্ছি। আরে ওই বিখ্যাত ফ্যাশন ডিজাইনার রকিনাথ অজ্ঞান হয়ে গেছে। এই ঠিকানা অ্যাম্বুলেন্স পাঠা। ঠিক আছে, এক্ষুনি পাঠাচ্ছি। Yeah, coming. হ্যালো, হ্যাঁ আমি পৌঁছে গেছি। না না, একদম না, আমি এসবের মধ্যে পুলিশকে জড়াতে চাই না। চলো কেক কাটা যাক। গাইজ, নো কেক ফাইটিং প্লিজ। এই কেকটা খাওয়ার জন্য, নষ্ট করার জন্য নয়। আই থিংক রকি ঠিক বলছে। সো ফ্রেন্ডস, রকির বার্থডে, রকির কেকের কাছে কেউ থাকবে না, সবাই কেক থেকে দূরে থাকবে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ডিয়ার রকি, হ্যাপি বার্থডে টু ইউ। কেউ যাও না, জল নিয়ে এসো। এতক্ষণ তো ঠিকই ছিল। রকি, আরে তাড়াতাড়ি কেউ অ্যাম্বুলেন্স ডাকো। রকি, রকি বাবা, রকি। পুলিশকে এখানে কে ডাকলো? রকি কোথায়? ও তো ভেতরে। কেন? আপনার কি চাই? ওনার বয়ান নিতে হবে। সরি ইন্সপেক্টর, আপনি আর বয়ান নিতে পারবেন না। হি ইজ নো মোর। কি? আপনি পাগল হয়ে গেছেন? ও তো ভালোই ছিল। বাবা, ওনাকে বলো না, রকি একদম সুস্থ ছিল। দীপা, শান্ত হও দীপা। না বাবা, শান্ত হও, শান্ত হও দীপা মা। রকি আমাকে ছেড়ে যেতে পারে না। ডক্টর, আমাদের ওর বডিটা পোস্টমর্টেম করাতে হবে। পোস্টমর্টম? ওকে। পোস্টমর্টম?
কেন? আইনের কাজের জন্য। তাছাড়া আপনারা সবাই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, তাই না? হ্যাঁ। আমার আপনাদের সবার বয়ান চাই। আপনাদের সকলকে থানায় আসতে হবে। কিন্তু সকলকে জিজ্ঞাসাবাদ করার অর্থ কি? আমি থানায় যেতে পারবো না। আপনি কে? আমার নাম সিদ্ধার্থ, রকির সেক্রেটারি। মানে ছিলাম। মিস্টার সেক্রেটারি, আপনি কি জানেন কি জানেন না সেটা বের করা পুলিশের কাজ। আর সেটা কিভাবে বের করতে হয় সেটা আমি খুব ভালো করে জানি। তাহলে আমার সন্দেহই ঠিক ছিল, এটা মার্ডার। হ্যাঁ স্যার, ওকে বিষ ও ইঞ্জেকশনের মাধ্যমেই দেওয়া হয়েছে। এই দেখুন স্যার। স্যার 3 মাস আগে রকির বাইক অ্যাক্সিডেন্ট হয়েছিল, ওর চিকিৎসাও চলছিল, সেই জন্য ওকে প্রতিদিন ইঞ্জেকশন নিতে হতো। চলুন আমাদের সাথে চলুন। চলুন। কি হয়েছে? আপনাকে আপনার হবু স্বামীর হত্যার জন্য গ্রেপ্তার করা হচ্ছে। আপনার মাথা খারাপ হয়ে গেছে? আমি কোনো খুন করিনি। যা বলার আদালতে গিয়ে বলবেন। চলুন। আমি সত্যি বলছি স্যার, আমি কোনো খুন করিনি। ছাড়ুন আমাকে আপনারা, ছাড়ুন বলছি। ভালো করে চিনি আপনাদের। প্রথমে মিথ্যে কেস সাজাবেন, তারপর জেল খাটাবেন। আর তাছাড়াও আমার ইচ্ছের বিরুদ্ধে এখান থেকে কেউ নিয়ে যেতে পারবে না, বুঝেছেন আপনি? নাও গেট আউট। এনেকে নিয়ে চলুন। আই সেড গেট আউট অফ মাই ল্যাব। ছেড়ে দিন আমাকে। I said get out! Get out of my lab! Thank you, sir. Thank you so much. কিসের জন্য? স্যার, আপনার অ্যাসিস্ট্যান্ট করার জন্য। আপনি জানেন স্যার, আমি চিরকাল আপনার মতো লয়ার হতে চেয়েছিলাম। স্যার, আপনি আমার স্বপ্নের ব্যক্তি। সরি। সরি স্যার। স্যার, আমি দীপা পণ্ডিতের পুরো কেসটা পড়ে নিয়েছি। যা লেখা ছিল সেটাও পড়েছি, আর যেটা লেখা ছিল না সেটাও। আমি নিশ্চিন্ত স্যার, আপনি তুড়ি মেরে এই কেসটা জিতে যাবেন। এই এর আগে কি তুমি আইএম জসওয়ালের সঙ্গে কাজ করতে নাকি? কি স্যার? কে? না, ওই পাবলিক প্রসিকিউটর আইএম জসওয়াল। এইভাবেই সবসময় কথা বলতে থাকেন তিনি। তুড়ি মেরে কেস সলভ করে দেব, 10 মিনিটে কেস শেষ হয়ে যাবে। কোনো উকিলই 10 মিনিটে হত্যার কেস সলভ করতে পারে না। কিন্তু স্যার, আমি আপনাকে কোর্টে দেখেছি। আপনার বিরুদ্ধে কেউ দাঁড়াতে পারবে না। আমি দেখেছি স্যার, কেস যতই পেঁচালে হোক না, আপনি এমনি সলভ করে নেন। দেখো শোনা না, আমার বাবা বলতেন যে যদি জীবনে তুমি নাম করতে চাও তাহলে নিজের কাজের মাধ্যমে করো, অন্যের মোসাইবি করে নয়। চলো, সময় হয়ে গেছে কোর্টে যাওয়ার। দীপা পণ্ডিত মহাশয়া খুবই ভাবনা চিন্তা করে নিজের হবু স্বামী বিখ্যাত ফ্যাশন ডিজাইনার রাকেশ নাথ ওরফে রকির খুন করে ফেলেন। খুন করার পর যখন উনি শোনেন যে পাবলিক প্রসিকিউটর আইএম জয়সওয়ালের সম্মুখীন হতে চলেছেন, তখন উনি কান্নাকাটি শুরু করেন। ওনার কান্না দেখতে না পেয়ে ওনার বাবা ভূষণ পণ্ডিত মহাশয়কে খুনের মামলা থেকে বাঁচানোর জন্য তার বন্ধু কেডি পাঠক মহাশয়কে নিযুক্ত করেন। নমস্কার পাঠক বাবু। হ্যাঁ পাঠক বাবু, আপনি বিশ্রাম করুন, কারণ খুব তাড়াতাড়ি আপনি বাড়ি চলে যাবেন। মাত্র 10 মিনিটেই আমি কেসটা জিতে যাব। ধর্মাবতার, আমি সবার আগে আমি এই কেসটাকে এগিয়ে নেওয়ার জন্য ইন্সপেক্টর দাবেকে একবার ডাকতে চাই। মিস্টার দাবে, কেউ আপনাকে কোনো ইনফরমেশন দেয়নি, তাও আপনি হাসপাতালে গিয়েছিলেন, এটা কি সত্যি? আগে হ্যাঁ। মানে আপনি কি জানতেন যে রকির যে মৃত্যু হয়েছে সেটা স্বাভাবিক না? আমার একটু সন্দেহ ছিল। কেন সন্দেহ কেন ছিল? কেউ বলেছিল আপনাকে? রকি নিজে 1 সপ্তাহ আগেও আমার সঙ্গে দেখা করতে থানায় এসেছে। স্যার, আপনি আমাকে বিশ্বাস করুন, আমার প্রাণের ঝুঁকি আছে, কেউ আমাকে মারতে চায়। আপনি কেন বুঝতে পারছেন না স্যার? আপনি আগে একটু রিল্যাক্স হয়ে বসুন। এই নিন জল খান। পরিষ্কার করে বলুন, আপনার কেন মনে হচ্ছে আপনাকে কেউ মারতে চায়? স্যার, আমার মনে হয় না, আমি নিশ্চিত। প্রত্যেক দিন কেউ আমাকে পিছু করে, আমি যেখানেই যাই না কেন ছায়ার মতো সে পিছু নেয়। যে আপনাকে পিছু করছে তাকে কি আপনি চেনেন? আগে না,
কারণ আমি যখনই পেছনে তাকাই সে কথা লুকিয়ে পড়ে। তো আপনার মনে হচ্ছে আপনাকে সে মারতে চায়? উনি যেই হোক না কেন ওনার চিন্তা ভাবনা একেবারে ঠিক নয়। আমার প্রাণের ঝুঁকি আছে, আপনি দয়া করে বোঝার চেষ্টা করুন। তারপর আমি জানতে পারি রকিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাতে আমার একটু সন্দেহ হয়, কিন্তু আমার পৌঁছানোর আগেই ও মারা যায়। মৃত্যুর কোনো কারণ জানলে সেটা ধর্মাবতারকে বলুন। স্যার, পোস্টমর্টেমের রিপোর্ট অনুযায়ী রকির রক্তে প্রসিডিন নামের এক প্রকারের বিষ পাওয়া যায়। তার মানে প্রসিডিন বিষের জন্যই রকির মৃত্যু হয়, তাই তো? পোস্টমর্টেম রিপোর্ট অনুযায়ী রকির মৃত্যুর কারণ হলো অর্গান ফেলিয়ার, যা শরীরে বিষ ছড়িয়ে পড়ার কারণে হতে পারে। রকির দেহে প্রসিডিনের উপস্থিতি আর শরীরে ইঞ্জেকশনের দাগ পাওয়া থেকে এই দুটো বিষয় একই দিকে পরিষ্কার ইঙ্গিত করে যে রকিকে প্রসিডিনের ইঞ্জেকশন দেওয়া হয়েছে। ঠিক ঠিক, ধর্মাবতার প্রমাণ হয় যে রকিকে প্রসিডিন বিষের ইনজেকশন দেওয়া হয়েছিল। আর কখন দেওয়া হয়েছিল ধর্মাবতার? যেদিন সন্ধ্যাবেলা তার জন্মদিনের অনুষ্ঠান চলছিল। আর এখন প্রশ্ন হলো সেটা কে দিয়েছিল, তার উত্তর আমার কাছে আছে ধর্মাবতার। সেই ইনজেকশনটা দিয়েছিল দীপা পণ্ডিত মহাশয়া। আর আমি এটা এমনি বলছি না, কারণ দীপা দেবী এই রসায়ন সম্বন্ধে অনেক অনেক জ্ঞান রাখেন। সাধারণ মানুষ এই ব্যাপারটা জানতেও পারে, নাও জানতে পারে, কিন্তু দীপা পণ্ডিত এই ব্যাপারটা জানেন, কারণ এটাই ওনার রিসার্চের বিষয়। অবজেকশন ধর্মাবতার। জসওয়াল সাহেব এই মোকদ্দমাকে বিপথে নিয়ে যাচ্ছেন। তাহলে আপনি ঠিক রাস্তায় নিয়ে আসুন স্যার। ঠিক আছে, যখন আপনি এতটা অনুরোধ করছেন আমি সেটা করেই দিচ্ছি। ধর্মাবতার, বাস্তবে রকের মৃত্যু ওই বিষ ভরা ইঞ্জেকশনের কারণে হয়নি। পাঠকবাবু, হয়তো আপনার স্মৃতিশক্তি কমে গেছে, না হলে দৃষ্টিশক্তি, কারণ ওই পোস্টমর্টম রিপোর্টে পরিষ্কার লেখা আছে যে রকির শরীরে প্রসিডিন বিষ পাওয়া গেছিল। জয়সওয়ালবাবু, আমার স্মরণ শক্তি বা দৃষ্টিশক্তি দুটোই ঠিক রয়েছে, কিন্তু মনে হয় আপনার বিবেচনা শক্তি লোপ পেয়েছে। ধর্মাবতার, আমি সবার আগে ময়না তদন্তকারী ডাক্তার অভিষেক ভান্ডারীকে কাঠগড়ায় ডাকার জন্য অনুমতি চাইছি। অনুমতি দিলাম। ডাক্তার অভিষেক, আপনি দয়া করে বলুন যে রকির মৃতদেহ থেকে আপনি ঠিক কতটা পরিমাণে প্রসিডিন বিষ পেয়েছেন? তাও প্রায় 0.02 মিলিগ্রাম। অর্থাৎ 0.02। আর বলুন ডক্টর অভিষেক যে যদি কোনো ব্যক্তিকে হত্যা করতেই হয় প্রসিডিন বিষের সাহায্যে, তাহলে ঠিক কতটা পরিমাণের প্রয়োজন হয় সেটার? তাও প্রায় 2 মিলিগ্রাম বা তার থেকেও বেশি। সেটার মানে এই দাঁড়ায়, ইওর অনার, যে মানুষের মৃত্যুর জন্য এই প্রসিডিন বিষটা যেই পরিমাণের দরকার পড়ে সেটার মাত্র 0.02% রকির দেহে পাওয়া গিয়েছে, যেটা থেকে এটা পরিষ্কার যে প্রসিডিনের কারণে রকির মৃত্যু হয়নি। মনে হয় আপনার বুদ্ধি বাস্তবিকভাবেই থেমে গিয়েছে জয়সওয়ালবাবু। ময়না তদন্তের এত গুরুত্বপূর্ণ তথ্য আপনার আমোদপূর্ণ মনে হলো? আমোদপূর্ণ? ও আচ্ছা, হাসির মনে হলো। ওকে ওকে, সেটা আমি এক্ষুনি প্রমাণ করে দিচ্ছি। তার জন্য ধর্মাবতার, রকির যিনি চিকিৎসা করেছিলেন ডাক্তার সুদর্শন মল্লিক, তাকে আমি কাঠগড়ায় একবার ডাকতে চাই। ডাকতে পারেন। ডাক্তারবাবু, আপনি রকির চিকিৎসা কবে থেকে করছেন? অনেক দিন ধরে। আচ্ছা, এই যে প্রসিডিন ওষুধ, যেটা কিনা 0.02 মাত্রার, এই যে প্রসিডিং ওষুধ, এতে কি কারো মৃত্যু হতে পারে? এটা ঠিক যে 0.02 mg প্রসিডিনে কারো মৃত্যু হয় না, কিন্তু তা রকির জন্য একদমই প্রযোজ্য নয়। ও দেখুন, আমি টক্সিকোলজিতে গভীর রিসার্চ করেছি। যেমন বিভিন্ন ধরনের বিষ আমরা দেখে থাকি, ঠিক একইভাবে বিভিন্ন ধরনের শারীরিক গঠনও হয়, আর বিভিন্ন শরীরে বিভিন্ন মাত্রার বিষের আলাদা আলাদা প্রভাব পড়ে। তাই কেউ 0.02 প্রসিডিনে মরতেও পারেন, আবার কেউ 4 mg-তেও নাও মরতে পারেন। ঠিক ঠিক, আমার সাধারণ জ্ঞান বৃদ্ধি করার জন্য অসংখ্য ধন্যবাদ। এবার রকির সম্বন্ধে আমাদের সাধারণ জ্ঞান একটু বাড়িয়ে দিন। রকির মৃত্যু কি 0.02 mg প্রসিডিন থেকে হতে পারে? আগে হ্যাঁ, কিছুদিন আগে রকির একটা অনেক বড় দুর্ঘটনা ঘটে। ওই দুর্ঘটনার পরে আমি ওকে একের পর এক অনেক সার্জারি করেছিলাম। তখনই আমি জানতে পারি যে রকি ভেতর থেকে অনেক দুর্বল ছিল, অনেক বেশি মাত্রায়। তাই মাত্র 0.02 mg প্রসিডিনে ওর মৃত্যু হতে পারত, আর সেই জন্যই ওর মৃত্যু হয়েছে। যখন রকিকে আমার কাছে আনা হয় তখন ওর শরীরে বিষ খুব তাড়াতাড়ি ছড়িয়ে পড়ছিল। এক এক করে ওর শরীরের সমস্ত যন্ত্রগুলো বিকল হতে শুরু করে। বিষের প্রভাব ওর বোন ম্যারো অবধি পৌঁছাচ্ছিল। সেই মুহূর্তে আমি তার বোন ম্যারো বের করতে শুরু। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। শুনলেন? হ্যাঁ, শুনেছি। এখন ডাক্তারবাবুকে একটা প্রশ্ন করলে আপনার নিশ্চয়ই কোনো আপত্তি হবে না জয়সওয়ালবাবু?
ডাক্তারবাবু, এটা শুনেছি যে গোটা বিশ্বে মেডিকেল প্র্যাকটিসে আজকাল যতটা করাপশন হয় অতটা সম্ভবত রাজনীতিতেও হয় না। এটা কি সত্যি কথা? ছাড়ুন, অন্য কোনো দিন এই বিষয় নিয়ে তর্ক বিতর্ক করা যাবে। এখন জসওয়াল বাবু, এখন আপনি এটা বলবেন যে ওই বিষ মেশানো ইঞ্জেকশনটা দীপাই দিয়েছিল রকিকে। আর যদি আমি জিজ্ঞেস করি যে দীপার তো বিয়ে হওয়ার কথা ছিল রকির সঙ্গে, তাহলে ওকে হত্যা কেন করতে যাবে? সন্দেহ সন্দেহ এমন একটা রোগ যার চিকিৎসা অনেক বড় বড় ডাক্তাররাও করতে পারেন না পাঠকবাবু। আর এই সন্দেহ নামক পোকা ওনার মস্তিষ্কে ঢুকে পড়েছিল, মাথা খারাপ করে দিয়েছিল। আর আমি এমনি বলছি না এইসব কথা, আমি প্রমাণ করার জন্য মঞ্জুলিকে ডাকতে চাই কাঠগড়াতে। ধর্মাবতার মঞ্জুলি দেবী, আপনি কি কাজ করেন? মডেলিং। আপনি মুম্বাই কবে আসলেন? গত 2-3 মাস আগে। আর রকির সাথে কেন দেখা করেছিলেন? রকি ফ্যাশন জগতের ওয়ান অফ দ্য বেস্ট ডিজাইনার ছিল, তাই আমি ওর সাথে কাজ করতে চাইছিলাম। আমি ওর সাথে দেখাও করি, ও আমাকে কাজ দেয় আর তারপর আমরা ভালো বন্ধু হয়ে যাই। আপনাদের বন্ধুত্বে কারোর কোনো অসুবিধা ছিল? আগে হ্যাঁ, এনার হচ্ছিল। ওনার বলতে দীপা দেবীর? আগে হ্যাঁ, ও ভাবতো আমার আর রকির মধ্যে কোনো সম্পর্ক আছে, কিন্তু আমরা শুধুই ভালো বন্ধু ছিলাম। কিন্তু রকি আর আপনার যে বন্ধুত্ব ছিল সে ব্যাপারে দীপা দেবীকে কখনো বলেনি যে আপনারা শুধু বন্ধু? এই ভুল ধারণাটা ভাঙানোর কখনো চেষ্টা করেনি? ওকে বহুবার বোঝানোর চেষ্টা করেছিল, কিন্তু ও তো মনে করে যে রকির সাথে সব মেয়েরই অ্যাফেয়ার আছে। রকি আমার বন্ধু ছিল, আমি কি করে ওর জীবন নষ্ট করতে পারি? একবার রকি নিজে আমাকে বলেছিল যে আমি যেন দীপার সাথে দেখা করে ওর সব ভুল ভাঙিয়ে দিই, তাই আমি ওর সাথে দেখাও করি। কবে দেখা করতে গেছিলেন? কোন দিন ছিল সেটা? রকির জন্মদিনের ঠিক আগের দিন। একটা সাধারণ মেয়ে, তোর এত বড় সাহস যে তুই এখানে এসে আমাকে বোঝাবি? দেখো দীপা, আমি এখানে শুধুমাত্র তোমার ভুল ভাঙাতে এসেছি। ও, ভুল ধারণা মানে সব ভুল আমার? রকি আর আমার সম্পর্ক শুধুই প্রফেশনাল, দ্যাটস ইট। আর যদি তোমার আর রকির মধ্যে কোনো সমস্যা থেকে থাকে তুমি শর্ট আউট করো। আর যতদূর আমি রকিকে চিনি ও খুব ভালো মানুষ, নিশ্চয়ই তোমারই কোনো কমতি আছে, তাই ও তোমার সঙ্গে এরকম ব্যবহার করে। আমার মধ্যে কমতি? সেটা কি তোর থেকে জানতে হবে? তোদের মতো মেয়েদের আমি ভালো করে জানি। মডেলিং করতে এসেছিস না এখানে? আয়, আমি তোকে মডেলিং করাচ্ছি। কি বলতে চাও? মডেলিং তো ছেড়েই দে, কাউকে মুখ দেখানোরই যোগ্য থাকবি না তুই। দেখ তোর কি হাল করি। দীপা, ও মাই গড, হেল্প, প্লিজ হেল্প। সেদিনের দেখা করার কথা মনে পড়লেই আমার ভয় করে। এই মিথ্যে কথা বলছে। তাহলে আপনি সত্যিটা বলে দিন। এই রকিকে আমার কাছ থেকে ছিনিয়ে নিতে চাইছিল 2 মাস আগেও। যখন ও আমাদের জীবনে আসেনি খুব শান্তিতে ছিলাম আমরা, আর যখন থেকে ও এলো আগুন লাগিয়ে দিয়েছে ও। রকি যদি আমার না হয় আর কারোর হতে দেব না, সেই জন্য আপনার মাথা গরম হয়ে গেল, আপনি রেগে গেলেন আর তাই ওর ইনজেকশনে প্রসিডিন ভরে দিলেন আর সেটা দিয়ে রকিকে খুন করলেন। আমি ওকে কোনো না ইনজেকশন না না, আপনি ইনজেকশন দিয়েছিলেন, প্রসিডিন ভরে ইনজেকশন। আমি বললাম না আমি ওকে কোনো ইনজেকশন হ্যাঁ দিইনি। আপনি ইনজেকশন দিয়েছিলেন। ও যখন আপনার কাছে গেছিল আপনি তখন রেগে যান, আপনার খুব রাগ হয় আর আপনার যা ইচ্ছা তাই করেন। আপনি সেই রাগের থেকেই রকিকে মেরে আমি ফেলেছেন। বললাম আমি কোনো ইনজেকশন দিইনি। আপনি দেননি তো কে দিয়েছে? আপনি আমি দিয়েছেন। বলছি না, আপনি আমি রকিকে কোনো মেরে ফেলেছেন। আপনি injection খুনি একজন। আপনি আরে অর্ডার অর্ডার। আপনি শান্ত হন, নিজের ওপর নিয়ন্ত্রণ রাখুন আপনি, না হলে কেসটা খারাপের দিকে যাবে। ওর কথায় কান দেবেন না একদম। রাগ খুব খারাপ জিনিস। রাগ আসলে কি পাঠকবাবু, যে রাগ করে তার মন আর মস্তিষ্ক একেবারেই খারাপ হয়ে যায়, কিন্তু যার উপর রাগ করা হয় সেই বেচারার তো জীবনটাই শেষ হয়ে যায়। আর আমি এসব এমনিতেই বলছি না, ধর্মাবতার প্রমাণ আছে। এই যে দীপা দেবী সাইকিয়াট্রিস্টের রিপোর্ট আমি আদালতে পেশ করলাম। মনস্তাত্ত্বিকের রিপোর্ট, তার মানে দীপার কোনো মানসিক রোগ আছে। আগে হ্যাঁ ধর্মাবতার মানসিক রোগ আছে, ওনার খুব রাগ হয় আর তার ফলে উনি যে কোনো মাত্রায় পৌঁছাতে পারেন, যা খুশি করতে পারেন, আর এর জন্য ওনার চিকিৎসা চলছে। জসওয়াল বাবু, বলুন। আর যদি আমি ক্রুদ্ধ হয়ে পড়ি তাহলে আমিও যা খুশি করতে পারি। এরপর যখন আমার মক্কেলের সঙ্গে কথা বলবেন তখন ভেবে চিন্তে কথা বলবেন।
ইয়নার প্রসিকিউটর মহাশয় বিষয় থেকে সরে যাচ্ছেন। যখন ইনি বলছেন যে দীপা রকিকে ওই বিষ ভরা ইঞ্জেকশন দিয়েছিল, তাহলে তা প্রমাণ করুন। করে দিচ্ছি। আপনি এত সিনিয়র, আপনার কথা তো মানতেই হবে ধর্মাবতার। আর আমি প্রমাণ করার জন্য দাসকে একবার কাঠগড়ায় আসতে অনুরোধ জানাবো। ধর্মাবতার দাসবাবু হলেন রকি বাবুর বাড়ির অনেক পুরনো চাকর, আর এই মোকদ্দমার একজন প্রত্যক্ষদর্শীও। ইনি সেই রাতে, যে রাতে অনুষ্ঠান চলছিল, দীপা দেবীকে রকিকে ইঞ্জেকশন দিতে দেখেছিলেন, সেটাই ইনি পুলিশকে জানিয়েছিলেন। আমি কি ঠিক বলছি? আপনি পুলিশকে যে কথাটা বলেছেন সেটা ধর্মাবতারকেও বলুন প্লিজ। ওর মতো রাগী মহিলা আমি আজ পর্যন্ত দেখিনি ধর্মাবতার। একবার তো ও আমাকে এই সন্দেহের বশে মার খাইয়েছিল যে আমি নাকি ওর সোনার ঘড়ি চুরি করেছিলাম। যাই হোক দাসবাবু, আমি আবার আপনাকে জিজ্ঞাসা করতে চাই যে আপনি কি সেই রাতে, যেই রাতে অনুষ্ঠান হচ্ছিল, সেই রাতে দীপা দেবীকেই দেখেছিলেন রকিকে ইঞ্জেকশন লাগাতে? হ্যাঁ, দেখেছিলাম। শান্ত হন, শান্ত হন, শান্ত হন দাসবাবু, শান্ত হন। ধর্মাবতার দীপা দেবী রকিকে বিষপূর্ণ ইঞ্জেকশন দিয়েছিলেন আর তার খুন করেন, আর তারপর সমস্ত প্রমাণও লোপাট করে দেন। ওখান থেকে না কোনো সিরিঞ্জ পাওয়া গেছে, না অন্য কিছু। কেউ বলেছিলাম ধর্মাবতার এটা পরিকল্পিত একটা খুন। পাঠকবাবু, ইওর উইটনেস। দাসবাবু, বয়স কত আপনার? 60 বছর স্যার। 60 বছর বয়স হলো আপনার। আর এই কত বছর ধরে আপনি এই চশমা পরছেন? 35 বছর ধরে। 35 বছর ধরে আপনার দৃষ্টিশক্তি দুর্বল। আগে আপনি সেই দিন দীপাকে দেখেছিলেন রকিকে ইঞ্জেকশন দিতে, দেখেছিলেন আপনি? আগে দেখেছিলাম। কি হয়েছিল একটু বিস্তারিতভাবে বলবেন? আমি অনুষ্ঠানে অতিথিদের পানীয় বিতরণ করছিলাম। তাহলে দাসবাবু, যেই ঘরে আপনি রকি আর দীপাকে দেখেছিলেন, আপনার বক্তব্য অনুযায়ী ওই ঘরেতে আলো অনেকটাই কম ছিল। তো আপনার বয়স এতটা হয়ে গিয়েছে, ক্ষমা করবেন আমায়, 35 বছর ধরে আপনি চশমা পরছেন, আপনার দৃষ্টিশক্তি দুর্বল হয়ে গেছে। এতটাই কম আলোতে আপনি চিনতে পেরে গেলেন দীপাকে। অবজেকশন, অবজেকশন ধর্মাবতার। সেই রাতে অনুষ্ঠান ছিল, অনুষ্ঠানের ঘরে আলো ছিল, সারা বাড়িতেও আলো ছিল, এত আলো ছিল যে দাসবাবু পরিষ্কার। জোরে চিৎকার করলে কিছুই পাওয়া যায় না জয়সওয়াল বাবু। আপনার নিজের এই সাক্ষী এই বয়ান দিয়েছেন আদালতে যে লাইট কম ছিল, আলো কম ছিল। মিস্টার কেডি, আপনি কি বলতে চাইছেন? ইওর অনার, আমি বলতে না, আমি কিছু করতে চাই এখানে। আমি একটা প্রয়োগ করতে চাইব ইওর অনার, যদি আপনি অনুমতি দেন। না 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 না, কোনোভাবেই সম্ভব না ধর্মাবতার। কেউ ওনাকে এটা জানান যে এটা একটা আদালত, এটা কোনো এক্সপেরিমেন্ট করার জায়গা নয়। এখানে জয়সওয়াল সাহেব, আদালত সত্যিকে পরীক্ষা করার একটা গবেষণাগার। সম্ভবত আপনাকে কেউ বলেনি বোধহয় এই কথাটা। ইওর অনার, যদি আপনি অনুমতি দেন তো। অনুমতি দেয়া হলো। ধন্যবাদ। আলো একটু কম করে দিন। দাসবাবু, আপনি বলতে পারবেন যে এরকমই কি আলো ছিল সেদিন সন্ধ্যায় ওই ঘরে? না, এর থেকে কম আলো ছিল। এর থেকেও কম আলো ছিল ওই ঘরে সেদিন। চলুন এই আলোতেই বলুন আমায় যে ওইখানে যে আমার সহায়ক বসে রয়েছেন, ওর হাতে কি রয়েছে? কিছু একটা নিশ্চয়ই পরে আছেন। কিছু তো পরে আছে ও, হ্যাঁ, কিন্তু কি পরে আছে সেটা আপনি কি বলতে পারবেন? দেখে ব্রেসলেট মনে হচ্ছে। ব্রেসলেটের মতো দেখতে লাগছে, কিন্তু ওটা আসলে ঘড়ি। আপনি বলেছিলেন দাসবাবু যে এর থেকেও কম আলো ছিল সেই দিন, সেই সন্ধ্যায়, যখন আপনি দীপাকে দেখেছিলেন বোধহয়। হ্যাঁ, একটু আলোটা আরো কমিয়ে দিন তো। কি বলবেন, অনেকটা এরকম? হ্যাঁ। এবার বলুন যে আমার সহায়কের হাতে ঠিক কি রয়েছে? কই কিছুই তো নেই স্যার।
কিছুই নেই হাতে। হ্যাঁ, লাইটস অন প্লিজ। এবার দেখুন তো কি আছে। জলে ভরা গ্লাস আছে। জলে ভরা গ্লাস আছে, ধন্যবাদ। ইওর অনার, বাস্তবে দাসবাবুর রাতকানা রোগ রয়েছে, নাইট ব্লাইন্ডনেস। আলো কম থাকলে উনি কিছুই দেখতে পারেন না। এখন এখানে প্রশ্ন হলো জয়সওয়াল বাবু, যে উনি দীপার বিরুদ্ধে মিথ্যা বললেন কেন? আর সেটার উত্তর হলো এইটা দাসবাবু, যে দীপা আপনার বিরুদ্ধে দুর্ব্যবহার করেছিল, যে কারণে আপনি দীপার বিরুদ্ধে রেগে যান এবং তার উপর প্রতিশোধ নেওয়ার চেষ্টা করেন। আর সেই দিন যেদিন আপনি সুযোগ পেলেন, তখন আপনি মিথ্যা বললেন যে আপনি দীপাকে দেখেছিলেন রকিকে ইঞ্জেকশন দেওয়ার সময়। আমি কি ঠিক কথা বলছি নাকি আমি ঠিক বলছি? হ্যাঁ, আমি মিথ্যে কথা বলেছিলাম। যেদিন থেকে রকি বাবুর জীবনে এসেছিল ধর্মাবতার, ও আমার জীবন নরক করে তুলেছিল। ও অনেকবার রকিকে বলেছিল যেন আমাকে কাজ থেকে বের করে দেয়। এত বছরের সততার এই প্রতিদান দিচ্ছিল এই রাক্ষসী। অর্থাৎ ও আপনাকে চাকরি থেকে বের করে দেওয়ার চেষ্টা করলো, আর আপনি ওকে পৃথিবী থেকেই বের করে দেওয়ার একটা চেষ্টা করলেন। ইওর অনার, দাসবাবু আমার মক্কেলের বিরুদ্ধে আদালতে মিথ্যা বয়ান দিয়েছেন। আমি আদালতের কাছে অনুরোধ করব যে ওনার বয়সের কথা মাথায় রেখে এর জন্য ওনাকে শাস্তি দেওয়া হোক। এ নির্দোষ নয়, একটা ডাইনি। আমি রকি বাবুর নামে শপথ করে বলছি ধর্মাবতার, এই ডাইনিটাই রকি বাবুকে মেরেছে। আমি মোটেই অন্ধ নই, আমি নিজে দেখেছিলাম একে ইঞ্জেকশন দিতে। দেখুন দাসবাবু, আদালতে এটা প্রমাণিত হয়ে গিয়েছে যে আপনি আলো কম থাকলে কিছুই দেখতে পান না। ছাড়ুন না এবার এই বিষয়টাকে। ইওর অনার, এই কেসটা ততটাই বিচিত্র যতটা ওই পরিস্থিতিটা যাতে রকিকে মেরে ফেলা হয়, ওর মৃত্যু হয়। জয়সওয়াল বাবু, আপনার হায় আর বায়ের মধ্যে তো অনেকটা পার্থক্য রয়েছে, 10 মিনিটের থেকে বেশি। ইওর অনার, ইন্সপেক্টর দাবের বক্তব্য অনুযায়ী মৃত্যুর আগে রকি ওকে বলেছিল যে কেউ ওকে অনুসরণ করছে। ও এটাও বলেছিল যে ওই অনুসরণকারী ওর মৃত্যুর কারণও হতে পারে, তাই ও ভয় পেয়ে গিয়েছিল। জয়সওয়াল বাবু, আপনি খবর নেওয়ার চেষ্টা করা হচ্ছে ধর্মাবতার। আমরা খুঁজছি, খুব তাড়াতাড়ি পেয়েও যাব। চলুন, যখন খোঁজ পাওয়া যাবে তো খোঁজ পাওয়া যাবে। কিন্তু এখনো পর্যন্ত আপনি এটা প্রমাণ করতে পারেননি যে আমার মক্কেল দীপা দেবী রকিকে ইঞ্জেকশন দিয়েছিল। করছি তো, এখনই করে দিচ্ছি ধর্মাবতার। রকি বাবুর সেক্রেটারি সিদ্ধার্থ বাবুকে একবার কাঠগড়ায় ডাকার অনুমতি চাইছি। সিদ্ধার্থ বাবু, আপনি তো রকি বাবুর সেক্রেটারি ছিলেন। তাহলে এই ইঞ্জেকশন, ওষুধপত্র সবকিছু আপনিই সামলাতেন। হ্যাঁ। তাহলে কি সেই ইঞ্জেকশন ওই রাতে, যেই রাতে রকি বাবু মারা গিয়েছিলেন, আপনি ইঞ্জেকশন দিয়েছিলেন? না, আমি তো বার্থডে পার্টির অ্যারেঞ্জমেন্টে বিজি ছিলাম। ও, বিজি ছিলেন। তাহলে কি মনে হয় আপনার, কে দিয়েছিল ইঞ্জেকশন? আর কেউ দিতে জানতো ইঞ্জেকশন? হ্যাঁ, সেটা তো দীপাও জানতো। যখন আমি থাকতাম না তখন দীপাই রকিকে ইঞ্জেকশন দিত। দীপা দেবীও ইঞ্জেকশন দিতেন, আপনিও কিছু জিজ্ঞাসা করতে চান? জয়সওয়াল বাবু, শুধু এই দুই কথাতেই আপনি প্রমাণ করে দিলেন যে দীপাই ওই ইঞ্জেকশন দিয়েছিল, যখন আপনি নিজেই বললেন যে দীপাও ইঞ্জেকশন দিত অনেক সময়। এও তো অনেক সময় ইঞ্জেকশন দিতেন, তো সম্ভাবনা রয়েছে যে মিথ্যা বলছেন। আপনি বসুন, কেন কষ্ট দিচ্ছেন নিজেকে? যান, বসুন বসুন বসুন। তাহলে আপনি ইঞ্জেকশন দেননি রকিকে। আপনার কথা অনুযায়ী দীপা ইঞ্জেকশনটা দিয়েছিল। দেখেছিলেন আপনি দীপাকে ইঞ্জেকশন দিতে? না। দেখেননি? তার মানে হলো আপনি বিশ্বাসের সঙ্গে এটা বলতে পারবেন না যে দীপাই ইঞ্জেকশন দিয়েছিল। আগে হ্যাঁ, কারণ আমি ছাড়া একমাত্র দীপাই ছিল যে রকিকে ইঞ্জেকশন দিত। অনুমান করছেন আপনি, অনুমান করছেন, অনুমান করছেন, অনুমান এটা আপনার। ইওর অনার,
প্রসিকিউশনের এই সাক্ষ্য শুধুমাত্র এই অনুমানের ওপর দাঁড়িয়ে রয়েছে যে আমার মক্কেল দীপা ওই রাতে রকিকে ইঞ্জেকশন দিয়েছিল, কিন্তু এই বিষয়টাকে প্রমাণ করার জন্য এদের কাছে কোনো রকম সাক্ষী নেই, কোনো সাক্ষ্যও নেই। সাক্ষী আছে আছে নাকি? ধর্মাবতার এনার মক্কেল আসলে ভারী ধাতু, রসায়ন, বিষ ইত্যাদি নিয়ে রিসার্চ করছেন, আর রকির শরীর থেকে যে প্রসিডিন নামক বিষ পাওয়া গেছে সেটা ভূষণ বাবু, যিনি ওনার পিতা, ওনার কারখানাতেই তৈরি হয়। আপনি তো এসব জানেন নিশ্চয়ই পাঠক বাবু। ধর্মাবতার এই যে প্রসিডিন নামক যে বিষ, এটা খুবই দুর্লভ একটা বস্তু, আর সাধারণভাবে বলা যেতেই পারে যে দীপা দেবী হয়তো গিয়েছিলেন ওনার বাবার কারখানায়, ওখান থেকে বিষ চুরি করেন আর রকিকে ইঞ্জেকশনে ভরে তারপর ওকে। প্রসিডিং যেটা রয়েছে এটা কি আপনার মনে হয় যে গাছে ঝুলে থাকা ওই আমের মতো, যে যে চাক যখনই চাক পেরে নিয়ে আনতে পারবে? এটা এরকমটা একদম নয়। ইওর অনার, মানলাম যে প্রসিডিং শুধুমাত্র ভূষণবাবুর ফ্যাক্টরিতেই তৈরি হয়, কিন্তু ওনার ফ্যাক্টরিতে যথেষ্ট কড়া নিরাপত্তা রয়েছে। ইনফ্যাক্ট নিরাপত্তার 6টা বেষ্টনীর মধ্যে রয়েছে ওনার ফ্যাক্টরি। শুধু এতটাই নয় ইওর অনার, কোনো ব্যক্তিকে সেখানে সম্পূর্ণরূপে তল্লাশি না করিয়ে সেখান থেকে বের করানো হয় না, সেটা যদি হয় ফ্যাক্টরির মালিক ভূষণবাবু বা তার মেয়ে দীপার ক্ষেত্রেও ইওর অনার। আর জয়সওয়াল বাবু, আরও একটা বিষয়, আপনি বলেছিলেন যে দীপাই ফ্যাক্টরি থেকে প্রসিডিং চুরি করেছিল বোধহয়। আমি জানতাম যে আপনি এরকমটা কিছু বলবেন, আর সেই কারণে গত 6 মাস ধরে ওই ফ্যাক্টরির সিসিটিভি ফুটেজের রিপোর্ট আমি নিয়ে এসে জজ সাহেবের ওই টেবিলের ওপর রেখেছি, যেটার বক্তব্য হলো এই যে গত 6 মাস ধরে দীপা ওই ফ্যাক্টরিতে যাননি। যদি উনি ফ্যাক্টরিতে নাই গিয়ে থাকেন জয়সওয়াল বাবু, তাহলে সেখান থেকে প্রসিডিং কিভাবে চুরি করতে পারেন উনি? আসতে পারে, বাইরে আসতে পারে, এটাই একমাত্র পথ না। প্রসিডিন অন্য ভাবেও বাইরে আসতে পারে। আমার মনে হয় প্রসিডিন যে কোনো ভাবেই বাইরে না, এসেছিল। আপনার এটা মনে হয় না যে এর সম্ভাবনাও থাকতে পারে যে ভূষণ বাবু ওই প্রসিডিং কোনো ব্যবসায়ীকে বিক্রি করেছেন হয়তো, আর ওই ব্যবসায়ী থেকে হত্যাকারী সেটা কিনেছে বা চুরি করেছে হয়তো, এটাও তো হতে পারে। ভাই, প্রসিডিন তো গাছের কোনো ফল না যে গাছ থেকে পেড়ে কোনো ব্যবসায়ীকে বেচে দেবেন। একদম ঠিক বলেছেন জয়সওয়াল বাবু। এই প্রসিডিন হলো গিয়ে খুবই দুর্লভ কেমিক্যাল, যেটা আমি বললাম। এটা ওষুধ যে তৈরি হয় তাতে এটাকে ব্যবহার করা হয় কাঁচামাল হিসাবে। না জয়সওয়াল বাবু, আপনি বিজ্ঞান পড়েননি, তাই আপনার জ্ঞান নেই যে যদি কোনো রসায়নকে প্রয়োগশালায় দ্বিতীয় রসায়নের সঙ্গে মিলিত করা যেতে পারে তাহলে তাকে সেই রসায়নের থেকে আলাদাও করা যেতে পারে। অর্থাৎ যদি প্রসিডিন কোনো ওষুধের সঙ্গে মিশিয়ে দেওয়া হয় তাহলে তাকে আলাদাও করা যেতে পারে না। আচ্ছা চলুন, ঠিক আছে, মেনে নিচ্ছি। আরেকটা প্রশ্নের উত্তর দিয়ে দিন, কারণ আপনার কাছে তো অনেক জ্ঞান আছে। এই যে ভূষণ পণ্ডিত, উনি ওই রাতে পার্টিতে কেন গেছিলেন? না, উনি ওই অনুষ্ঠানে ওনার মেয়ের সঙ্গে কথাবার্তা বলতে গিয়েছিলেন হয়তো, বা রকি হয়তো ওকে ডেকেছিল বিয়ের কথা বলার জন্য। কারণ তো অনেক হতে পারে এখানে, কিন্তু আপনি তার আগে আমার একটা প্রশ্নের উত্তর দিন যে এই প্রসিডিং এলো কোথা থেকে? আপনি বললেন যে দীপা নিয়ে এসেছে। আপনি কি এই সময় এখানে এই আদালতে প্রমাণ করতে পারবেন? এর কোনো মানেই নেই যে আমাকে এক্ষুনি প্রমাণ করতে হবে। তার জন্য আমি সময় চেয়ে নিতে পারি। চেয়ে নিন। হ্যাঁ, চাইছি তো ধর্মাবতার, আমাকে সময় দিন। আই এম সরি ধর্মাবতার, আমাকে দয়া করে 3 দিন সময় দেওয়া হোক। আর আমি প্রসিডিং এখানে এনে প্রমাণ করে দেখাবো যে দীপা দেবী প্রসিডিং চুরি করেছিলেন আর দীপা দেবী খুন করেছিলেন রকির এই প্রসিডিংয়ের সাহায্যে। আদালত আগামী তারিখ অবধি স্থগিত রাখা হলো। আমি রকির ব্যাংক স্টেটমেন্ট, ফোন রেকর্ডস, বিল সবকিছু নিয়ে এসেছি, এই ফাইলে আছে। দেখেছো তুমি? হ্যাঁ স্যার। কিছু পেলে? এখনো পর্যন্ত কিছু না। গুরু 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 ধুমা একটা খবর নিয়ে এসছে, একদম ফাটাফাটি। হাঁপাচ্ছিস কেন তুই? হ্যাঁ গুরু গুরু, আপনি আমাকে বলেছিলেন না, একদম কারেক্ট বলেছিলেন। আপনি বলেছিলেন না যে কারখানার ভেতরে যাওয়া খুব কঠিন। গুরু, খুব কঠিন গুরু। আমি যেতেই পারলাম না, ঢুকতেই পারলাম না কারখানা। হ্যাঁ গুরু। মানে তুমি চুরি করতে গেছিলে? চুরি করবি তুই? আমার অনেক রেসপেক্ট আছে, সম্মান আছে, দেবো না কারণ নিচে একদম। গুরু বলুন না একদম।
আচ্ছা ছাড়ুন এসব গুরু, ছাড়ুন। আমি যেটা বলছিলাম না, আপনি যেটা বলেছিলেন একদম কারেক্ট বলেছিলেন। কিন্তু গুরু আমি কে? আমি আপনার অ্যাসিস্ট্যান্ট, মানে হলো গিয়ে কেডি বসের অ্যাসিস্ট্যান্ট। তাই আমি ঢুকতে না পারলেও আমি আমার স্পাই ক্যাম্প পাঠানোর চেষ্টা করেছিলাম। ওখানকার সিকিউরিটি কিন্তু হেভি টাইট বস, মা কালী দেবী, হেভি টাইট। ওই যে ব্যক্তি পিছু নিয়েছিল রকির, তার কি কোনো খবর পাওয়া গেল? বস আমি চেষ্টা করছি তো, আমি করে দেবো বস। কিন্তু বস তার এখনো খবর পাওয়া যায়নি। আসলে কি হয়েছে, রকি যেই লোকটার পিছু করেছিল সে আসলে আমাদের লাইনের, সরি মানে বলতে চাইছি ওই ভাই লোকেদের ছেলে ছিল না বস, অন্য কেউ ছিল। তাছাড়াও আমার মনে হয় না যে ওই ব্যক্তি রকিকে মেরেছে। যদিও ওকে মারতেই চাইতো তাহলে বাইরে কোথাও একটা মারতো, ঘরের ভেতর ঢুকে কেন মারবে ওকে? দ্বিতীয় প্রশ্ন হলো এই যে হত্যাকারী যদি রকিকে মেরে ফেলতেই চাইতো, প্রসিডিন এত কম পরিমাণে কেন দিত ওকে? একদম স্যার, 0.02 mgর জায়গায় 2 mg দিত, তাহলে বাঁচার কোনো পথই থাকতো না। বাবা সব শেষ হয়ে গেল। দীপা, এগিয়ে চলার নামই জীবন। তুমি চিন্তা করো না, কেডি তোমাকে ঠিক ছাড়িয়ে নেবে। ছাড়িয়ে নিলেই বা কি হবে বাবা? আমার ভালোবাসা, আমার সম্মান সব চলে গেল। অনেক হয়েছে বাবা, তুমি সবাইকে সত্যিটা বলে দাও। মাথা খারাপ হয়ে গেছে নাকি? জানো এর পরিণাম কি হতে পারে, আর কখনো সব বলার কথা চিন্তাও করো না। কিন্তু বাবা। কোনো কিন্তু না, বুঝেছো তুমি? ধর্মাবতার, আমি আমার ভুল মেনে নিচ্ছি, আমি আমার হারও মেনে নিচ্ছি। আমি মানছি যে প্রসিডিন যেটা একটা বিষ, সেটা কারখানা থেকে, ভূষণবাবুর কারখানা থেকে বের করে আনা আমার কাছে কি কারোর পক্ষেই অসম্ভব। ওখানে একটা কীটও ভেতরে ঢুকতে পারবে না। আই এম সরি কেডি বাবু যে আমি এরকম চ্যালেঞ্জ করেছিলাম। চলুন জয়সওয়াল বাবু, আপনার জীবনে আপনি কিছু তো মেনে নিলেন। এটাও মেনে নিচ্ছেন আপনি যে আমার মক্কেল দীপা তার বাবা ভূষণবাবুর কারখানা থেকে ওই বিষটা চুরি করেনি, মানছেন আপনি? মানছি। সলিড কেডি বস, একদম সলিড। पिक्चर अभी बाकी है मेरे यार, सॉरी মানে কেডি বাবু, এই কথা আমি মেনে নিচ্ছি যে দীপা দেবী প্রসিডিং চুরি করেনি, কিন্তু কেউ ওনাকে প্রসিডিং বিষ দিয়েছিল। কেউ ওনাকে প্রসিডিন বিষ দিয়েছিলেন? না, আমাকে এটা বোঝান জয়সওয়াল বাবু যে যেই বস্তুটিকে কারখানা থেকে বের করাটা অসম্ভব, সেই বস্তুটাকে কেউ কিভাবে দিয়েছিলেন আর কাকে দিয়েছিলেন? অসম্ভব ছিল মেন ডোর থেকে বার করা, আচ্ছা। ইমার্জেন্সি এক্সিট অর এন্ট্রি থেকে নয়। কি? না বলছি বুঝিয়ে বলছি। ধর্মাবতার, যখন আমি ভূষণবাবুর কারখানায় গিয়েছিলাম, ছাড়পত্র নিয়ে গিয়েছিলাম, তখন আমি জানতে পারি যে ভূষণবাবুর যে অফিস ঘর আছে তাতে একটা ইমার্জেন্সি এন্ট্রি এক্সিট ডোরও আছে, আর সেখানে কখনোই চেকিং এর কোনো ব্যবস্থা নেই, সুরক্ষা ব্যবস্থা অতটা ভালো না। আর আরো বিস্তারিতভাবে বিস্তারিতভাবে আমি ওখানে জিজ্ঞাসাবাদ করে জানতে পারি যে কয়েকদিন আগেই ভূষণবাবু ওখান থেকে অনেক পরিমাণে প্রসিডিং বিষ কারখানা থেকে বাইরে নিয়ে এসেছিলেন। ভূষণবাবু মুখ ভার করে দাঁড়িয়ে থাকলে কি করে হবে? আরে আমাকে না বললেও আপনার যে উকিল মশাই পাঠকবাবু, ওনাকে তো সত্যি বলুন। আগে হ্যাঁ, আমি ফ্যাক্টরি ল্যাব থেকে ওই প্রসিডিন নিয়ে এসেছিলাম।
আপনি সেই বিষ আপনার মেয়ে দীপা দেবীকে দিয়েছিলেন? আজ্ঞে। আচ্ছা, কি অদ্ভুত ব্যাপার না পাঠকবাবু, আপনার মক্কেলে যে কথা আমি জানি সেটা আপনি জানেন না। বলেননি আপনি ওনাকে? আমার মেয়ে নিরপরাধ, সে কাউকে হত্যা করেনি। একটু সংশোধন, উনি একা কাউকে মারেননি, উনি আর আপনি মিলে রকিকে মেরেছেন। আপনি ওই প্রসিডিং বিষ দীপাকে দিয়েছিলেন, তারপর আপনি অনুষ্ঠানে গেলেন এটা দেখার জন্য যে আপনার পরিকল্পনা সফল হয়েছে কিনা, আর যখন দেখলেন যে পরিস্থিতি বদলে গেছে তখন আপনি ভয় পেয়ে ছুটে গেলেন কেডি পাঠকের কাছে, ওনাকে বোকা বানালেন আর ওনাকে বলতে গেলেন যে আপনি। এসব মিথ্যে কথা। তাহলে কি এটাও মিথ্যে কথা যে দীপা রকির যে বিয়ে হচ্ছিল তাতে আপনার কোনো সম্মতি ছিল না? এটাই সত্যি ধর্মাবতার। আর আমি এটাও প্রমাণ করে দেব যে এই সেই ফিল্ম ম্যাগাজিন যাতে সবকিছু লেখা আছে, বড় বড় অক্ষরে লেখা আছে, উনি ঘৃণা করতেন রকিকে। বাবা মেয়ে মিলে রকিকে খুন করেছে ধর্মাবতার। প্রসিকিউশন আই এম জয়সওয়াল এটা প্রমাণ করে দিয়েছে, প্রমাণ দিয়েছি, সাক্ষ্য দিয়েছি। এবার শুধু আপনার সিদ্ধান্তই বাকি ধর্মাবতার। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.